একটি মেয়ের জন্ম হওয়া তার মানে কিন্তু এইটা না যে পরিবারে শুধু একটা নতুন সদস্য এসেছে। একটি মেয়ের জন্ম হওয়া মানে সে একটি নতুন স্বপ্ন, একটি নতুন সম্ভাবনা। কিন্তু প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে। প্রশ্ন হলো, আমরা কি পারছি সেই স্বপ্নকে আগলে রাখতে? আমরা কি পারছি সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখতে? আজ সেই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের আজকের এই আলোচনা। নমস্কার, দূরদর্শন ত্রিপুরা আয়োজিত আজকের এই বিকাশের গতি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা কথা বলবো বেটি বাঁচাও বেটি পড়াও নিয়ে। আর আজকের এই আলোচনায় আমার সঙ্গে আড্ডা দিতে কিন্তু দুজন রয়েছেন আমার সঙ্গে আমাদের স্টুডিওতে। প্রথমেই পরিচয় করাবো আমার ঠিক ডান পাশে যিনি রয়েছেন, ডক্টর মুনমুন দাস বিশ্বাস। তিনি আগরতলায় কুঞ্জবন স্থিত ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশন এই বিভাগে অর্থাৎ শিক্ষা বিভাগে তিনি কিন্তু দীর্ঘদিন ধরে রয়েছেন, এই কাজে তিনি নিযুক্ত। এবং আরেকজন রয়েছে আমার সঙ্গে, আমি পরিচয় করাবো ঠিক ওনার পাশে যিনি রয়েছেন, স্নেহা ভট্টাচার্য ম্যাম। নমস্কার ম্যাম, আপনাদের দুজনকেই স্বাগত। স্নেহা ভট্টাচার্য ম্যাম কিন্তু রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের অধীনে, তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। আগরতলাতেই তিনি সিনিয়র ফার্মাসিস্ট হিসেবে রয়েছেন। আপনাদের দুজনকেই কিন্তু আমাদের আজকের এই আলোচনায় স্বাগত। আমরা কথা বলবো আজকের এই বেটি বাঁচাও বেটি পড়াও নিয়ে। তার আগে জিজ্ঞেস করবো, কেমন আছেন আপনারা? ভালো আছি, খুব ভালো। আমরা কিন্তু আজ কথা বলতে চলেছি এমন একটি বিষয় নিয়ে যা কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের সরকার চেষ্টা করছে উন্নতির পথে যেন আমাদের সব নারীদেরকে বা কন্যা শিশুদেরকে নিয়ে যেতে পারে। তাই তো আমাদের এই আলোচনা আমরা চেষ্টা করব আমাদের দর্শকদের মধ্যে যেন কিছু একটা বার্তা আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারি। প্রথমেই ম্যাম মুনমুন ম্যামের কাছে আমি যাব। আপনাকে ম্যাম জিজ্ঞেস করব যে এই যে বেটি বাঁচাও বেটি পড়াও যে এই যে কথাটা, এই ৩-৪টে শব্দ আপনার কাছে আমাদের এই সমাজের সঙ্গে ঠিক কতটা প্রাসঙ্গিক ম্যাম? দেখো, আমরা যখন কথা বলি না বেটি বাঁচাও বেটি পড়াও, এমন একটা সময় ছিল যখন দেখা গেছে কি একটা কাপলের যদি ধরো কন্যা সন্তান হয়েছে, সেটা ভ্রূণ হত্যাও হয়ে গেছে একদম। আর সবচেয়ে বেশি এখন দেখা যাচ্ছে কি যে যত বেশি আমরা আরবানাইজড শহরাঞ্চলে আছি, যে যত বেশি শিক্ষিত, ওদের মধ্যে দেখা গেছে কি যে আইডেন্টিফিকেশন অফ দ্য সেক্স সিলেকশন, এটা ভীষণ প্রবণতা বাড়ছে। এবং এই প্রবণতার কারণে দেখা যাচ্ছে কি আমাদের চাইল্ড সেক্স রেশিও দিনে দিনে দেখা গেছে মানে 1000 বয়েজের মধ্যে উই আর হ্যাভিং অনলি 918 গার্লস। একদম। সেটা দেখো 2011 একরকম ছিল, 2021-এ যেটা প্রেস ইনফরমেশন ব্যুরো ওরা রিপোর্ট দিচ্ছে কিন্তু আরেক রকম ভাবে। ওরা বলছে কি এখন দেখো কি অনেকটা বেশি ইমপ্রুভ করেছে। এই ক্যাম্পেইনটা আসাতে কি হয়েছে, আমরা অনেকটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। বেটি বাঁচাও বেটি পড়াও ক্যাম্পেইনটা এটা শুরু হয়েছিল কিন্তু 22শে জানুয়ারি 2015-তে। হ্যাঁ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছিলেন। এটার উদ্দেশ্য ছিল অনেক কিছু, কিন্তু এটা একটা যৌথ প্রয়াস ছিল। দেখো কি এখানে ছিল মিনিস্ট্রি অফ উইমেন চাইল্ড ডেভেলপমেন্ট ছিল, এখানে ফ্যামিলি ওয়েলফেয়ারও ছিল, এখানে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টও ছিল। পাশাপাশি দেখা যাচ্ছে লিড নিয়েছে কিন্তু উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্ট্রি। এবার এটা শুরু হয়েছে কোথায়, পানিপথ হরিয়ানাতে, যেখানে চাইল্ড সেক্স রেশিও ভীষণভাবে ডিক্লাইন করছে। এবং চেষ্টা করেছে কি 100 ডিস্ট্রিক্টসে ওরা ফোকাস করবে যাতে কি করে আমরা এই চাইল্ড সেক্স রেশিও আমরা অনেকটা বেশি ইমপ্রুভমেন্টের জায়গায় পৌঁছতে পারি। উদ্দেশ্যটা কেন বলো তো, একটা হচ্ছে কি বাচ্চাদের আমরা স্পেশালি গার্ল চাইল্ডদের আমরা এনশিওর করব সেফটি অ্যান্ড সার্ভাইভাল। একদম একদম। জন্মের থেকে আমার তো জন্মটাই আমি ঠিক করতে পারছি না, কেন বলো তো, আমি যদি একটা গার্ল চাইল্ড হই সেখানেই কিন্তু একটা ফিমেল ফিটিসাইডের কি হয়েছে আইডেন্টিফিকেশন হয়ে যাচ্ছে এবং তখনই ভ্রূণ হত্যা হয়ে যাচ্ছে। একদম। এটা তারপরে দেখা গেছে কি যে আমার কি করে পার্টিসিপেশনটা বাড়বে আমার শিক্ষার জগতে, সেই অ্যাসপেক্টে কিন্তু দেখা গেছে বেটি বাঁচাও বেটি পড়াও ক্যাম্পেইনের কারণে অনেকটা চেঞ্জ এসছে। তারপরও চেঞ্জ আসা দরকার বলতো কিসে, সোসাইটাল চেঞ্জ, আমার মাইন্ডসেট। সেটা সবার আগেই প্রয়োজন। মা বাবা বলো, সমাজ বলো, ফ্যামিলি বলো, প্রত্যেকের আগে মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে, যে কোনো যাতে ডিসক্রিমিনেশন না হয় বা ভেদাভেদ না হয় ছেলে বা মেয়ের মধ্যে। একদম। আমি যাতে আমার আজকে পুত্র সন্তান যে থাকেও তাকে আমি বেশি প্রেফারেন্স দেব আর আমার কন্যা সন্তানকে আমি দেব না, সেটা হয় না। সেটা হয় না, একেবারেই সত্যি। বাড়ি ঘর থেকে কিন্তু এই প্রয়াসটা আমার শুরু করতে হবে। সত্যি ম্যাম কিন্তু একেবারে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলে কিন্তু আমাদের এই আলোচনার শুরুটা একদম ম্যাম করে দিয়েছেন। এবং আমি আমাদের স্নেহা ম্যাম সঙ্গে রয়েছেন, আমি ম্যামকে জিজ্ঞেস করবো, এই যে ম্যাম এক্ষুনি বললেন যে আমাদের মানসিকতার একটা পরিবর্তন দরকার। আপনি যেহেতু এই হেলথ সেক্টরে রয়েছেন, নিশ্চয়ই প্রতিদিন বহুত পেশেন্টসদের সঙ্গে আপনার ডিল করতে হয়। কি মনে হয় যে কিছুটা কি কোনো পরিবর্তন হয়েছে এই ক্ষেত্রে?
পরিবর্তন হয়েছে সেটা খুব স্বল্প বলতে পারি। শুধু শহর অঞ্চলে হয়তো আমরা একটু বেশি দেখতে পারি তুলনামূলকভাবে, হ্যাঁ, কারণ আপনি যখন গ্রামের অঞ্চলে যাবেন ওখানকার রীতিনীতি, ওখানকার তথ্যের অভাবে যে ওদের মানসিক যে একটা রয়েছে পরিস্থিতি একটা রয়েছে। চিন্তাধারা, সেটা তো বদলানো যাচ্ছে না এখনো। সেই লক্ষ্য এখনো অনেক দূর আমার মনে কিন্তু আমরা হয়। আশা করছি যে কিছুটা হলেও কিন্তু মানে পুরোনো হয়েছে। দিনের তুলনায় সেটা হ্যাঁ, কিন্তু হয়েছে, কিছুটা গ্যাপটা হচ্ছে। বেশি আছে। হ্যাঁ, কিন্তু ফিল আপ করতে গেলে আরেকটু সময় সময় আর দরকার। একদম, একদম। আমাদের মতো বড় শহরে যেখানে আমরা 140-50 কোটি লোকের কথা বলছি, যেটা দীর্ঘদিন ধরে চলে আসছে সমাজে, হঠাৎ করে বদলে যাবে না। আমাদের আস্তে আস্তেই চেষ্টা চালিয়ে যেতে হবে, অবশ্যই, আর একদম, নিশ্চয়ই হবে। এটার সাথে জানো তো আরেকটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট, 2021-এ এই বেটি বাঁচাও বেটি পড়াও ক্যাম্পেইনকে মিশন শক্তির সাথে কিন্তু অ্যালাইন করা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। নতুন ইন্টিগ্রেশন করা হয়েছে। দুটো প্রোগ্রাম ওরা শুরু করেছে, একটা হচ্ছে কি বলতো সামর্থ্য, একটা হচ্ছে সম্বল। আচ্ছা, যেখানে মনে হচ্ছে সামর্থ্য হচ্ছে আমাকে এম্পাওয়ারমেন্ট সম্বন্ধে আমাকে বলছে, সম্বল হচ্ছে কি আমার সেফটি অ্যান্ড সিকিউরিটি। আচ্ছা। কারণ কন্যা সন্তানকে আমি কি করে একটা সেফ এনভায়রনমেন্টে জন্মগ্রহণ হবে এবং কি করে ওকে প্রোটেক্টও করব। ম্যাডামের এই কথা আমার মনে পড়লো, রিসেন্টলি 17th of September to 2nd of October আমাদের একটা ক্যাম্পেইন চলছিল, স্বস্থ নারী সশক্ত পরিবার বলে। এই অভিযানে মানে জেনারেলি আমরা এভাবে ক্যাম্পেইনস করি না বাইরে গিয়ে, আমাদের অফিস আছে, অফিসেই সব কাজ হয়, বাট দেন সেই সময় আমরা বাইরে গিয়ে ক্যাম্পেইনস করতাম। কিসের ওপর? এই যে স্বস্থ নারী সশক্ত পরিবার। মূল কথাটাই এটা ছিল যে যখন একটা নারী সুস্থ থাকে, তখন শারীরিক হোক মানসিক হোক, তার উপরে অনেকটা আমার মনে হয় নির্ভর করে একটা পুরো ফ্যামিলির একদম। স্থিতি, পুরো স্বাস্থ্য, তার ভবিষ্যৎ। একটা নারী যখন সুস্থ থাকবে, সে নেক্সট প্রজন্মকে হয়তো ভালো করে গড়ে তুলতে পারবে, নিজের খেয়াল রাখবে, নিজের ফ্যামিলির খেয়াল তখনই রাখতে পারবে যখন তার আইডিয়া আছে যে খাবারে কতটুকু পুষ্টি তার দরকার। Malnutrition-এ ভোগে তো। হ্যাঁ, ওরা নিজেদেরই খেয়াল করছে না, অন্য সব সদস্যদের কথা আগে ভাবছে, নিজেরটা সব থেকে পরে হয়তো ভাবেনি না। আমরা যেরকম দেখে হ্যাঁ, ঘরে এসেছি দেখি, বাড়িতে, হ্যাঁ, হ্যাঁ, বাড়িঘরে মারা দেখি, হ্যাঁ, মারা মারা কি করে? লাস্টে খাবে, হ্যাঁ, সবাইকে হ্যাঁ, সব এটা দিয়ে এখনো আগে কিন্তু খাও। রয়ে গেছে, আমরা হ্যাঁ, যতই থাকছে। বলি না কেন হুম, মডার্ন থাকবে। হয়ে গেছে, কিন্তু সেই রীতিটা কিন্তু হ্যাঁ, একটা রয়েই থেকে গেছে যায়। আমাদের আরেকটা হয় কি ঘরে। জানো তো স্টিরিওটাইপিক্যাল রোলস। হ্যাঁ, এই ওটা তো রোল রয়েই থেকে গেছে। জেন্ডার বায়াস, জেন্ডার বায়াস। জেন্ডার বায়াস। কারণ দেখো আমাদের জন্য ছোটবেলা থেকে আমাদের একটা জিনিস বলা হতো, তোমার জন্য হচ্ছে টিচিং প্রফেশন, হ্যাঁ। আর হচ্ছে এটা nursing এখনো profession। বলা হয়, এখনো এখনো হয় কি বলা হয়। প্রেফার করে কি তুমি শিক্ষকতা করো না হলে নার্সিং এ জয়েন করো। আমার জন্য যে আরো কিছু রোল হতে পারে, সেটাই, সেটাই। আমি যদি মনে করো একটা এয়ার ফোর্সে জয়েন করলাম, মনে করলাম আমি সিভিল এভিয়েশন সেক্টরে, হ্যাঁ, কেবিন ক্রু হিসেবে কেউ জয়েন করলো, ফর এক্সাম্পল এয়ার হোস্টেস, এই প্রফেশনটাকে অনেকে মনে করবে যে না এটা দরকার নেই। তোমার জন্য বেস্ট হচ্ছে কি ওই 11টা 5টা বা 11টা 4টার স্কুল ডিউটি করে সেটাই করে মনে হচ্ছে এটাই। এটাই যখন পারফেক্ট মনে ঘরের করা হয়। কাজটা করা যাবে, হ্যাঁ, সেই বুঝে। সে বুঝে এই যে স্টিরিওটাইপিক্যাল রোলস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, সেটার প্রচেষ্টা কিন্তু ম্যাম কোনো না কোনো ভাবে আমরা নিজেরা বলুন বা সরকারের তরফ থেকে বলুন করা কিন্তু হচ্ছে সেই প্রচেষ্টাটা, সেটা কিন্তু হয়েছে তো। হ্যাঁ সেটা হয়েছে কিন্তু পুরোপুরি ভাবে না আমরা এখনো কিন্তু বেরিয়ে এই আসতে যে পারি বললাম না গ্যাপ আছে হ্যাঁ, শহরাঞ্চল গ্যাপটা এবং রয়ে গ্রামাঞ্চলে। যাচ্ছে। সেইটা কি মনে হয় ম্যাম, স্নেহা ম্যাম আপনাকে আমি প্রশ্ন করব যে আপনাদের এই স্বাস্থ্য কেন্দ্রে বা আপনাদের হেলথ সেক্টরে কি এরকম কোনো কাজ আপনাদের করা হয় যেখানে গ্রামাঞ্চলের লোকেদের কাছে পৌঁছানো যায়? না, অ্যাকচুয়ালি আমার কাজটা শুধু শহরেরই জন্যে, যারা এখানে থাকছেন সেন্ট্রাল গভর্নমেন্ট কোনোভাবে এটা এমপ্লয়িজ। মানে আমাদের এই বেটি বাঁচাও বেটি পড়াওর সঙ্গে এটা কোনোভাবেই রিলেট করছে না, তাই তো? দেখুন, আমার জন্য বেটি বাঁচাও বেটি পড়াও প্রত্যেকটা স্তরের মানুষের জন্যই একটা মানে কাজের জায়গা। সেটা আমি হই, আপনি হন, ম্যাডাম হন, যে যে যার স্তরে আমরা দেখছি, এক্সপিরিয়েন্স করছি জিনিসগুলো, আমরাও লোকেদের একটু বোঝানোর চেষ্টা করছি, সচেতনতা বাড়ানোর চেষ্টা করছি। আমরা যেরকম এত পেশেন্টস দেখি রোজ, এত ভ্যারাইটি দেখতে পাই, একদম। সবখানের সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজরা আসেন এখানে পোস্টিংয়ে, তাদের ওয়াইফসরা। এবার ওরা তো পৌঁছে যাচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি, বড় বেতন, টাকা পয়সা। আপনি এবার ভাবুন ওই সব রাজ্যের মহিলারা যারা এদেরকে বিয়ে করে আসে,
যাদের এদেরকে বিয়ে করতেও বাবার অনেকটা খরচ হয়ে যায়, ডিপেন্ডিং অন হাজবেন্ড কত টাকা কামাচ্ছে, কত ভালো চাকরি করছে। এটা কেন মেয়েদের ক্ষেত্রে হচ্ছে না? তার মানে তো মেয়ের বাবা কম্প্রোমাইজ করছে কোথাও, যে এই বয়সে গিয়ে যখন বিয়ে দেব তার জন্য আমার এক্সট্রা কত খরচ হবে। এই ধারাটা বা এই চিন্তা ভাবনাটা না এখনো কিন্তু আমাদের সমাজে রয়ে গেছে, রোজ দেখতে পাই। সেটাই এখন আমাদের বদলানোটা খুব জরুরি। খুবই জরুরি। আমরা হয়তো একটু এগিয়ে গেছি, ওরা এখনো এগোতে পারেনি। কিন্তু আমরা যদি আবার বলি না যে একদমই আমরা এগোতে পারিনি, সেটাও বললে হয়তো কিছুটা ভুল হবে। আমরা এগিয়ে গেছি, হ্যাঁ, ওই দিকের ওই লোক। দিকটা এখনো এগোতে তুমি কিন্তু লক্ষ্য করে পারেনি। দেখো বাকি স্টেট থেকে ত্রিপুরা কিন্তু অনেক জায়গায় এগিয়ে গেছে। হ্যাঁ একদম, হ্যাঁ, একদম। নিশ্চয়ই এগিয়ে এবং মানে এখনকার দিনে দেখলে দেখা যায় বিভিন্ন কাগজপত্রে বা মোবাইলে যেখানে আমরা দেখছি সোশ্যাল শিক্ষিত হারই তো আমাদের স্টেটে সবচেয়ে বেশি, কেরালার পরে তো। এবং বিভিন্ন ধরনের কর্মসূচি কিন্তু এখানে করা হয়, সেটা বেটি বাঁচাও বেটি পড়াও নিয়ে হোক বা বাকি যা কিছু কর্মসূচি নিয়ে হোক, অনেক কিছু আমাদের এখানে কাজ হচ্ছে। ম্যাম, আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করব যে 2015 সালে যখন এই স্কিমটা চালু হয়, ঠিক তার আগে এবং এটা চালু হওয়ার পর মুহূর্তটাতে কি কি পরিবর্তন মানে ছাত্রছাত্রীদের সঙ্গে বা তাদের পরিবারদের সঙ্গে আপনি লক্ষ্য করেছেন? দেখো 2015তেই আমি আমার সরকারি চাকরিতে আমি প্রবেশ করি। আচ্ছা। এবার তখনকার সময় আমি যেহেতু একজন বিএড কলেজের টিচার, হ্যাঁ। এবার বিএড কলেজে সবচেয়ে বেশি দেখি কি ছাত্র স্পেশালি মেয়েরাই ভর্তি হচ্ছে আমাদের এই টিচার এডুকেশন প্রোগ্রামে ছেলেদের তুলনায়। এবার শিক্ষকতার মানে প্রফেশনে এখনো দেখছি মেয়েদের, মেয়েরাই। কেন কিনা এখনো সেই ধারণাটা এখনো রয়ে আছে গেছে যে কি, মেয়েরা এই মেয়েরা- টিচিং প্রফেশনটাই বেশি আরেকটা করবে। জিনিস আমি অবজার্ভ করেছি, দেখো মাধ্যমিক বলো উচ্চ মাধ্যমিকই বলো, যখন বোর্ডে কোনো একটা টপ স্কোরার থাকে মেয়েরাই দেখবে লিড করে যায়। কারণ একটা জিনিস হয় কি, আমাদের মধ্যে ধৈর্য আছে এবং অর্গানাইজ করতে পারি যে কোনো জিনিস। আর একটা হয় কি যে দেখো আমি যতটা এডুকেটেড হব, আমার এডুকেশন কিন্তু পুরোটাই আমার পরিবারও কিন্তু আমার থেকে অনেক কিছু নিতে পারবে। মা এডুকেটেড হওয়া মানে কি এন্টায়ার জেনারেশন উন্নতি করবে, পুরো পুরো সমাজটাই চেঞ্জ হয়ে যাবে। কারণ মার মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাবে। অনেক মা ছিল যে উচ্চ শিক্ষিতা ছিলেন, কিন্তু সেই সুবাদে দেখো গিয়ে পরিবারে সেরকম সুযোগও পাইনি, এনকারেজমেন্টও পাইনি, হয়তো চাকরিও করতে পারেনি। কিন্তু মা করতে পারেনি তো, মেয়ে যখন কন্যা সন্তান যখন হয়েছে, মেয়েকে দেখো গিয়ে উচ্চ শিক্ষিতা করেছে, বলছে তুই চাকরি কর, নিজের পায়ে দাঁড়া। এই স্টোরিগুলোও কিন্তু স্টুডেন্টদের থেকে শোনা যে ম্যাডাম আমার মা করতে পারেনি, মার কিন্তু অনেক কোয়ালিফিকেশন, মা হাতের কাজ অনেক কিছু জানে, মা এক্সিবিট করতে পারছে না, জানো মেয়ে করেছে, অনলাইনে মেয়ে এক্সিবিট করেছে সবগুলো জিনিস। তাহলে দেখো পরিবর্তন এসছে অনেক কিছুতে। তারপরও একটা জায়গা আমি দেখি কি, এখনো আমাদের মেল ডমিনেটেড সোসাইটি তো, যতই আমরা এগিয়ে যাই তারপরও কোনো না কোনো জায়গাতে দেখবে তুলনা করা হয় যে না তুমি এটা পারবে না, এটা তো ছেলেরা পারবে কিছু করার আগে। আবার হয় কি ছেলেদের ক্ষেত্রে হয়, ধরো আমরা একসময় আমরা দেখেছি কি ব্লু কালার শার্ট আর একটা পিঙ্ক কালার, কোন ছেলে যদি একটা পিঙ্ক কালার শার্ট পরে ফেলে সঙ্গে সঙ্গে বলে তোরা মেয়েদের কেন কালারটা পরলি, মানে কালারটাও ডিভাইড করা থাকে ছেলে আগে থেকেই। আরেকটা দেখেছি কি জন্মদিনে যখন উপহার দিয়েছি, এমন খুব কম হয়েছে একটা মেয়েকে আমরা ক্রিকেটের একটা ব্যাট বা বল দিয়েছি, আমরা খালি হ্যাঁ খুব মানে আমার মনেই পড়ে না এখনো বোধহয় কেনার সময় আমরা চিন্তা করি যে মেয়ে বাচ্চাকে জন্মদিনে উপহার দেব, তাহলে আমরা কিচেন সেট দেব, না হলে অন্য কিছু দেব, ডল সেট দেব। তো সেই কথা মাথায় রেখে, কারণ দেখো তো স্টিরিওটাইপিক্যাল রোলস থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের আরো বলতো শিক্ষার হার সারা ভারতবর্ষে দেখো 2011তে তুমি দেখো যদি 74.04% ওভারঅল লিটারেসি, সেখানে মহিলাদের ছিল 65.14। এবার ত্রিপুরা কিন্তু অনেক এগিয়ে গেছে, আমার স্টেট কিন্তু অনেক এগিয়ে গেছে। আমাদের এখানে দেখো গিয়ে কত কিছু মানে স্কলারশিপ স্টেট স্কিমস পায়, তারপর হচ্ছে মেয়েদের স্কুটি দেওয়া হয়। উচ্চ শিক্ষাতে দেখা যাচ্ছে কি কিশোরী উৎকর্ষ মঞ্চ করে আমরা কিশোরীদের এনকারেজ করছি যে হায়ার এডুকেশন কি করে পার্সু করবে। এখন দেখো গিয়ে প্রত্যেক মেয়ে বলে কি না আগে চাকরি করব ম্যাডাম, পাশ করব, চাকরি করব, নিজের রোজগার নিজে করব, একদম নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বাকিটা। প্রত্যেক মেয়েদের মুখেই শোনা যায় যে আগে ক্যারিয়ারটাকে সেটেল করি তারপর। এইজন্য মেয়েরা এখন দেখি কি পরীক্ষার সময় ওরা এত সিরিয়াস,
ছেলেরা মনে করে কি যে না আমি আর পারবো না ম্যাডাম, গ্রাজুয়েশন হয়ে গেছে, আচ্ছা। অনেক হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ। এখন একটা চাকরি আমার হয়ে গেলে আমার হয়ে যায়। মেয়েরা চায় কি গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, হ্যাঁ, পিএইচডি হ্যাঁ, প্রোগ্রামস। হ্যাঁ। মেয়েরা দেখে নিয়েছে না পড়াশোনা করলে হ্যাঁ, কি হবে, হ্যাঁ। পড়াশোনা করাটা একদম। খুবই দরকার। হয়তো আজকে আমরা তিনজন এখানে বসে হ্যাঁ, থাকতাম না যদি হ্যাঁ। পড়াশোনা করতাম না। সত্যি এবং আজ আমরা যে এখানে দাঁড়িয়ে আছি তার পেছনে মানে আমাদের এই সফলতার পেছনে কিন্তু আমাদের বাবা মায়েদের হাত বিশাল নিশ্চয়ই অবদান। পরিবার না সঙ্গে পরিবারের থাকলে মানসিকতা সেই রকম না হলে মানে সম্ভবই হতো ছেলে না। মেয়েদের এগোনোটা প্রত্যেকের অনেকটাই জীবনে আমাদের কঠিন। দেখো ফ্যামিলি যদি সাপোর্ট না করতো, আমি দেখেছি আমার মা, উনি চাকরি করতেন কোর্টে, ভলান্টারি নিয়েছেন খালি মেয়ের ক্যারিয়ার কি করে এস্টাবলিশ করবে। আমি আমার নিজের লাইফটা দিয়ে আমি দেখেছি যে না আমার চাকরি হয়ে গেছে অনেক বছর, এখন আমার মেয়েকে কি করে আমি এস্টাবলিশ করব। তো আমি দেখেছি কি কি করে আমাকে কোনো এমন কোনো প্রোগ্রাম হয়নি যেটাতে আমরা পার্টিসিপেট করিনি। ছেলেরা গেছে তারপরেও আমাদের বলেছে, মা বলেছে নাম দাও, ফার্স্ট হতে হবে কথা নেই, পার্টিসিপেট করো। একটা সময় কিন্তু স্কুলেও না ম্যাম এই যে খেলা হতো অ্যানুয়াল স্পোর্টস, সেটাতেও কিন্তু একটা ডিভিশন সেটা কিন্তু দেখাই যেত, মানে বলা হতো যে না দৌড় প্রতিযোগিতা সেখানে ছেলেরাই ছেলেরা পার্টিসিপেট যাবে, ভলিবল মেয়েরা কেন ছেলেরা করবে, সেখানে যাবে। চকলেট শর্টকাট তো একটা হ্যাঁ, খেলা হ্যাঁ, কখনো সেটাও দেখিনি। লেগে সেটাই সেটাই। সেটা খুব কম কিন্তু, এবং পরে পরে হয়তো এটা পাল্টেছে বা মেয়েরাও পার্টিসিপেট করতে শুরু করেছে। এবং একটা সময় আমার নিজেরই অভিজ্ঞতা, সেখানে আমি দেখেছি 5 জনের একটা গ্রুপ, সেখানে মাত্র একজন মেয়ে হ্যাঁ, প্রতিযোগিতা পার্টিসিপেট করেছে, বাকি 4 জনই ছেলে। হ্যাঁ। বাকিরা কিন্তু কেউ সাহস হ্যাঁ, করেনি। হ্যাঁ, করেন। তুমি আজকে দেখো না, একটা জিনিস লক্ষ্য করো, একটা চেঞ্জ এসছে কিন্তু আমাদের শিক্ষা জগতে। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 ইন্ট্রোডিউস করাতে আফটার 34 ইয়ার্স, হ্যাঁ, কিরকম চেঞ্জ এসে দেখো। এখনকার দিনে কিন্তু আমরা ফোকাস হচ্ছে কি এই যে এনইপি 2020 তে সবচেয়ে বেশি জোর দিয়েছে কি বলতো, স্কিল ডেভেলপমেন্ট। একদম। তোমার কোন কোন স্কিলগুলো ভীষণ দরকার, যেমন হচ্ছে কি ডিজিটাল স্কিলস, লিটারেসি, ডিজিটাল লিটারেসি বাড়ানোর জন্য। এআই তে দেখো গিয়ে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট এখন কিন্তু এআই তে বেশি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে। পাশাপাশি দেখবে আমরা স্টুডেন্টদের লাইফ স্কিল শেখাচ্ছি। এই যে কোভিড-19 প্যান্ডেমিকের পরে সবচেয়ে বেশি চেঞ্জ এসছে কি বলতো, আমাকে বাঁচতে হবে, আই হ্যাভ টু সার্ভাইভ, কেউ থাকবে না, একা হলেও আমাকে কিন্তু বেঁচে থাকতে হবে। সার্ভাইভাল স্কিলসটা শিখিয়েছে। পাশাপাশি বলতো কি আমাকে কোথাও ইন্টারভিউতে টিকতে গেলে, আমার কোথাও যদি একটা অ্যাপয়েন্টমেন্ট, আমার কলটাকে সেটা আমাকে কনভার্ট করতে হবে টু অ্যান অ্যাপয়েন্টমেন্ট, সেটার জন্য আমার কি কমিউনিকেশন স্কিলস দরকার, সফট স্কিলস দরকার। এখন ওরা ফোকাস করছে কি স্কিলে। এই জন্য দেখো স্কিল ইন্ডিয়া, খেলো ইন্ডিয়া, এগুলোতে সবচেয়ে বেশি এখন গভর্নমেন্ট স্কিমস গুলো সবচেয়ে বেশি, সেলফ হেল্প গ্রুপস গুলো ইন্ট্রোডিউসড হয়েছে। একদম। এখন দেখা যায় কি বিভিন্ন যে খেলাগুলো হয় বা অলিম্পিয়াড বা যে কোনো যাই আছে আমাদের ন্যাশনাল লেভেল ইন্টারন্যাশনাল লেভেল, সেখানেও কিন্তু মেয়েদের পার্টিসিপেট কোথাও কম না, কিন্তু এটা যথেষ্ট সবখানে, সব হয়েছে। এবং ক্ষেত্রে। আগের থেকে দেখতে গেলে সেই দিনগুলো থেকে এখন কিন্তু অনেকটাই অনেক বেশি change। ইনক্লুড করতে পেরেছি কিন্তু আমরা। ম্যাম আমি আপনাকে একটা প্রশ্ন করব যে এখনকার দিনে দেখা যায় কি যে ওই আগে যেটা হতো যে কন্যা সন্তান জন্ম নিলেই একটা মন খারাপ, একটা মুখটা একটা কালো করে ঘরে ফেরা, সেই জায়গা থেকে বোধহয় একটু কয়েকটা উদাহরণ যদি আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে দেখাই যায়, কন্যা সন্তান নিশ্চয়ই। জন্ম নিলে তাকে হ্যাঁ। ঘরে আনার আমাদের জন্য ত্রিপুরাতে হয়েছে তো, উদয়পুরে গাড়িতে বেলুন লাগিয়ে, ব্যান্ড বাজিয়ে, হ্যাঁ ব্যান্ড বাজিয়ে বাড়িতে নিয়ে বেলুন গেছে। লাগিয়ে। তাকে ঘরে তোলা হয়। হ্যাঁ। এটা ভালো। কিন্তু আমার একটা প্রশ্ন থেকে যায়, তারা কি সত্যি পরবর্তীতে সেই আদর সেই যত্নটা পায়? এবার কথা হলো দেখো, আজকালকার যুগে মানুষ হচ্ছে কি জানো তো, কিছু সোশ্যাল মিডিয়াতে পাবলিসিটি পাওয়ার জন্য সেটা আমরা একটা অনেক রয়েছে। অনেক ধরনের রিলস, মানুষ অনেক কিছু বানায়। আমার কথা হলো কি ইট শুড বি এ কন্টিনিউয়াস প্রসেস। আমি আজকে আমার বাচ্চা জন্মগ্রহণ করলো, মেয়ের সন্তান, আমি ব্যান্ড বাজিয়ে সবকিছু করলাম, তারপর দেখবে কি মেয়ের পড়াশোনার ব্যাপারে বলবে না দরকার নেই, আর আর এতটুকু হয়ে গেছে, আর বাড়ানোর দরকার নেই। আমার যাতে এটা যতদিন বলা হচ্ছে কি জানো তো, জন্ম থেকে টিল অ্যাডাল্টহুড প্রত্যেকটা স্ফিয়ারে কিন্তু আমার একটা লাইফ সাইকেলটা কিন্তু আমাকে চালিয়ে যেতে হবে। একদম চালিয়ে যেতে আমার বাচ্চা যে একাডেমিক্সে সাউন্ড হবে তার কোনো অ্যাসিওরেন্স আমি দিতে পারবো না, সে অন্য একটা স্ফিয়ারও হতে পারে। আরেকটা দেখো কনসেপ্ট আছে, কন্যা সন্তান আজকালকার দিনে দেখো নানা রকম বাচ্চার অনেক ধরনের ডিফর্মিটিস তুমি লক্ষ্য করবে। 10টা বাচ্চার মধ্যে ম্যাডাম দেখবেন কি 4টা বাচ্চা অটিজম আছে। হ্যাঁ, এবার বাবার আর ওইটার মাইন্ডসেট জন্য আমার মনে হয় অনেকটাই মায়ের এখানে একটা রোল রয়েছে, রয়ে গেছে, যে মা যদি একটু টাইম দেয় হ্যাঁ, equip বাচ্চাকে, করে নিজেকে। হ্যাঁ ফোনটা না দেখিয়ে কথা বলে, হ্যাঁ হ্যাঁ তাহলে হয়তো বাচ্চাটার জন্যই অনেক ভালো হবে, অ্যান্ড অ্যাজ আ সোসাইটিও আমরা অনেক গ্রো করতে পারবো। যখন মা শিক্ষিত,
মা জানে যে ফোনটা হয়তো বাচ্চাটার জন্য ভালো হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, না, হচ্ছে না। কিন্তু এখনকার দিনে দেখা যায় কি ওই বাচ্চাটা একটু দুষ্টামি করছে, খেতে চাইছে না, ফোনটা ফোনটা হাতে দিয়ে ধরিয়ে দিল। কিন্তু দিল। এতে কি হচ্ছে বলতো, বাচ্চার অনেক কিছু ডিলেড হয়ে যাচ্ছে, তো স্পিচ থেকে হ্যাঁ, আরম্ভ করে হ্যাঁ, ও তো এরা lonely হয়ে শিখতেই যাচ্ছে। পারছে না কথা, এদের কোনো স্কিলস নেই, এরা কি করে কমিউনিকেট করবে, এরা জানে না। কারণ এটা আর নিউরো আরেকটা ডেভেলপমেন্টাল জিনিস ডিসঅর্ডার। ম্যাডাম, যে ওরা না শুনতে পারে না, হ্যাঁ, হ্যাঁ, না এইটাও তো শুনতে মাই পারে। এটা শুনতে শেখাবে। পারে না। হ্যাঁ, সব সময় যে তোমার সবকিছু যে অ্যাকসেপ্ট হবে হবে তারও না। মনে হয় হবে না। ম্যাম, আপনাকে আমি একটা প্রশ্ন করবো যে কন্যা ভ্রূণ হত্যা এটা নিয়ে কিন্তু বেশ একটা সময় বেশ চাঞ্চল্যকর অবস্থা ছিল। কি মনে হয় আমাদের এই স্কিমের জন্য বা এই বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমটা চালু হওয়ার পর থেকে এই ব্যাপারটা কতটা কমেছে? এটা আমি যতটুকু দেখেছি অনেকটাই কমেছে, আমরা দেখতে পাই এটা। আগে যেরকম ছিল ওরকম এখন আর সেরকম অবস্থা নেই যে আরে মেয়ে হয়ে গেছে, এখন সবাই খুশি হয়ে বলে, এসে মিষ্টি খাওয়ায় নিজে থেকে যে অনেকটা মাইন্ডসেট চেঞ্জ হয়ে হ্যাঁ গেছে। মেয়ে হয়েছে ম্যাডাম, খুব খুশি, আমরাও খুশি হই। সেটা আজকে আমরা দেখি আমাদের অনেকেই পেশেন্টসরা মেয়েদের যতটুকু ক্ষমতা পড়ায়, বাইরে পড়ায়, নিজে অনেকটা কম্প্রোমাইজ করে মেয়ে যতটুকু পড়তে যায়, যা করতে যায়, যেখানে চাকরি করতে চায়, সব কিছুতে সাপোর্ট করে। তো আমরা তো এই সব চেঞ্জেস দেখতেই পাচ্ছি রোজ। পরিবারের এই সাপোর্টটা কিন্তু এটা কিন্তু একেবারেই এই প্রয়োজন। যে এটা ছাড়া ক্যাম্পেইনটা মনে করো সারা ভারতবর্ষে বলে না, এটা ইন্টারন্যাশনাল কিন্তু ভীষণ ওদের, কেন বলো তো, এটার সাথে না সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল নাম্বার 5 জেন্ডার ইকুয়ালিটি ভীষণ রেলেভেন্স আছে। আমরা দেখো 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস সেলিব্রেট করি, হ্যাঁ, সেলিব্রেশন কি একদিনই আমার শেষ হয়ে যাবে? হ্যাঁ ওইটাই, একদম না। সেটাই সেলিব্রেশন ব্যাপার। কিন্তু আমার সারাটা জীবন। আজকে দেখো আমরা ভারতবর্ষে এরকম অনেক মহিলা পাচ্ছি যারা বড় বড় পোস্ট অ্যাডর্ন করে আছে। সে আমাদের রাষ্ট্রপতি বলো, সে আমাদের পার্লামেন্টারিয়ানস বলো, সে আমাদের অপোজিশনই বলো, প্রত্যেক জায়গাতে। হ্যাঁ এবং উই ফিল প্রাউড। একদম, হ্যাঁ 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 তার জন্য আমাদের প্রাউড ফিল করতেই হয়। এবার দেখো পার্টিসিপেশন, আমি কিন্তু স্লোগানটা যে দিচ্ছি, দেখো একটা কথা আছে না, when our daughters thrive the nation flourishes। একদম। মেয়েরা যখন দেখবে চেষ্টা করে যাচ্ছে, সেটা বলো আজকে আমাদের নিজের স্টেট দীপা কর্মকার নিয়েও আমাদের গর্ব হয়। নিশ্চয়ই। সেটা হবে। হ্যাঁ, তুমি ভাবো এই স্টেটে থেকে ও কি করে একটা জায়গাতে যে প্রদুনবা ভোল্টে ওর নাম করে ফেললো। হ্যাঁ একদম। আমাদের তো সেরকম রিসোর্স আমরা অনেক সময় পাই না, অ্যাক্সেসিবিলিটির কারণে, কারণ জিওগ্রাফিক্যাল লোকেশন একটা ফ্যাক্টর। তারপরেও দেখো ওদের এগিয়ে গেছে। তা আমি মেয়ে মানুষ হিসেবে আমার মনে হয় যে আমার নিজের স্টেট থেকেও তারপর মনে হয় আমি মেয়ে, তো আরেকজন মেয়ে এগিয়ে গেছে, আমার কাছে মনে হয় যে এটা বিশাল বড় একটা ইন্সপিরেশন। নিশ্চয়ই নিশ্চয়ই। ছোট বয়স থেকে শুরু করেছে, মা বাবারও বিশাল বড় রোল ছিল। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, মা বাবা এনকারেজ করেছে তখনকার সময় খেলায় যেতে, তাও জিমন্যাস্ট। হ্যাঁ একদম। তো এই সেটা বড় বিষয়টাতে জিনিস। বিশেষ করে পার্টিসিপেট করতে কিন্তু খুব একটা আগেকার দিনে দেখা যেত না যে মেয়েরা পার্টিসিপেট করেছে। এইটা কিন্তু সত্যি একটা মানে উজ্জ্বল বিষয় যে দীপা কর্মকার যে এই বিষয়ে গিয়ে আমাদের ত্রিপুরার নাম করেছে একেবারে। এত বড় মঞ্চে গিয়ে পুরো ওয়ার্ল্ডে এখন সবাই চেনে। ভাবো তুমি, হ্যাঁ একেবারেই ভাবলেও এটা কতটা আনন্দের বিষয় গর্বের যে আমাদের বিষয়, রাজ্য হ্যাঁ। এটা একদম। ম্যাম, আপনাকে আমি জিজ্ঞেস করব যে আমাদের সরকার দ্বারা অনুমোদিত এরকম কি আরো কোনো প্রকল্প রয়েছে যেটা শুধু মেয়েদের জন্য বা মেয়েদের উন্নতির জন্য কাজ করছে? আমার সেরকম ভাবে ঠিক আমরা নাও যদি বলি, আমাদের অনেক এরকমও অজানা অনেক ক্যাম্পেইনস চলছে আচ্ছা। সব স্তরে, স্টেট হোক, সেন্টার হোক, ন্যাশনাল লেভেলে, যেগুলো আমরা একই প্রচেষ্টা করে যাচ্ছি যেন আমরা মেয়েদেরকে এই মূল স্রোতে, সামাজিক স্রোতে, মূল ধারায় নিয়ে আসতে পারি। কারণ ওরা যদি পিছিয়ে থাকে আমরা সমাজকে পুরোপুরিভাবে গঠন করে তুলতে পারবো না, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভবিষ্যৎ উজ্জ্বল। একদম। সেটাই আমরা চেষ্টা সব স্তরেই করছি, সবাই করছে। আর আমার মনে হয় সেটা করে যেতে হবে, এছাড়া আমাদের কোনো উপায় নেই। কারণ আমরা যদি থেমে যাই সব থেমে যাবে, আবার হয়তো সেখানেই ফিরে যাবে যেখান থেকে আমরা শুরু করেছিলাম। থামলে তো হবে না, আমাদের চলতেই হবে। স্কিমস তো প্রচুর থাকে, হ্যাঁ। সেন্ট্রাল গভর্নমেন্টের সবার। স্কলারশিপ বলো, তারপর দেখবে সুকন্যা সমৃদ্ধি যোজনা, এটা ভীষণ পপুলার হয়েছে। তারপরে দেখবে ইদানিং গভর্নমেন্ট দেখবে নানা ধরনের স্কিম দিচ্ছে টু মেক দ্য উইমেন এম্পাওয়ার। দেখবে দ্রোণ দিদি স্কিম,
লাখপতি দিদি স্কিম, কিছুদিন আগে দেখবে আমাদের স্টেটে সরস মেলা হয়েছে, হ্যাঁ তারপরে দেখো কিছুদিন আগে আমরা একটা দেখেছি কি স্বদেশী মেলা, সেখানে মহিলা যে সেলফ গ্রুপস যে এসছে নানা জায়গা থেকে। এবার দেখলাম ওদের ইন্টারভিউ আমি এটা নিয়েছি, কারণ আমার এক স্টুডেন্ট রিসার্চ করবে মহিলা যারা এন্টারপ্রেনার্স, ব্যবসায়ী যারা স্টার্ট করছে, স্টার্টআপস। ও যখন বলেছে যে ম্যাডাম আমি এই এরিয়াতে কাজ করতে চাই, আমি ওকে নিয়ে যাই স্বদেশী মেলাতে। সেখানে আমরা 12 জন এরকম মহিলা পেয়েছি। ওদের স্ট্রাগলটা যদি শোনো না, কেউ এসছে চরিলাম থেকে, কেউ এসছে বামুটিয়া থেকে, মেয়ে বলে অনেক জায়গায় স্বীকৃতি পায়নি, বিয়ে করে স্বামীর ঘরে শান্তিতে থাকতে পারেনি, তারপর কোথাও না কোথাও এক সেন্টারের সাথে জড়িত হয়ে হাতের কাজ মানে শিখেছে, সেখানে যে কাজগুলো এক্সিবিট করেছে না, মানে আমি বলেছি যে আই স্যালিউট ইউ। কারণ আমরা হয়তো টিচিং প্রফেশন যদি না থাকতো, আমরা হয়তো আরেকটা ফিল্ডে এস্টাবলিশ করতে হয়তো ডিফিকাল্ট হতো। ওরা যে হাতের কাজ করেছে, সেখান থেকে কি বোঝা যায় জানো তো, যে নানা ধরনের গভর্নমেন্টের স্কিমস আছে, সেই স্কিমস গুলো আমাদের উচিত কি জানো তো, ওদের সামনে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। অনেকে জানেও না, স্কলারশিপ সম্বন্ধেই অনেকে অ্যাওয়ার নেই, সিঙ্গেল গার্ল চাইল্ডদেরও স্কলারশিপ আছে। তারপর দেখবে মহিলা যারা ক্যান্ডিডেটস থাকে, যারা সেন্ট্রাল গভর্নমেন্ট পোস্টের জন্য অ্যাপ্লিকেশন দিয়ে থাকে, বা মনে করো রিসার্চের জন্য যাবে, আমাদের জন্য অনেক জায়গায় কিন্তু মনে রেখো ফি ওয়েভারের একটা অ্যাসপেক্ট আছে, কারণ মেয়েরা এনকারেজ করা হচ্ছে মেয়েদের। একদম এক্সামিনেশনস ফর্ম ভরার হ্যাঁ, সময়ও থাকে, আমাদের যে অ্যাপ্লিকেশন মেয়েদের, চাকরির হ্যাঁ, পোস্টের দিতে জন্য হয় আমাদের না। থাকে। হ্যাঁ, এরকম অনেক ক্ষেত্রেই দেখা যায় ফর্ম ফিল আপ করতে গেলে কিন্তু মেয়েদের এক্সাম ফিটা সেটা কিন্তু না হচ্ছে, একদম এক্সাম করা থাকে। এরকম অনেক ক্ষেত্রেই রয়েছে। এবং আমাদের এই প্রকল্পগুলি বা এই সুযোগ সুবিধাগুলি কিন্তু আমরা সবাই চেষ্টা করি সবার মাধ্যমে বা সব জায়গায় পৌঁছে দিতে, যেন সবার একটা সুবিধা হতে পারে। ম্যাম, আপনাকে আমি জিজ্ঞেস করব যে আপনাদের এই যে আপনাদের হেলথ সেক্টরে বিভিন্ন রকমের কাজ হয়, সেখান থেকে কি কোনোভাবে এরকম কোনো অভিজ্ঞতা আপনার কখনো হয়েছে যেখানে মনে হয়েছে যে না, কোনো পেশেন্টকে আমরা মানে ঠিকঠাকভাবে তাকে যতটা দরকার তাকে দেওয়া সেটা দিতে পারছি না? সেটা তখন হয় যখন তার কাছে ফ্যাসিলিটিসই থাকে না যে সে অ্যাক্সেস করতে পারবে হেলথ সার্ভিসেস। হয়তো সেরকম গ্রামাঞ্চলে থাকে পেশেন্ট, যেখানে তার শরীর খারাপ, হয়তো পরিবারে এটাকে গুরুত্ব দিল না, যতদিনে গুরুত্ব দিল হয়তো ব্যাপারটা অনেক বেড়ে গেছে। এই প্রবলেমসগুলো তো ওরা রোজ ফেস করছে, আমরা জানিও না, কারণ হয়তো ফ্যামিলিও জানে না, কারণ জানে যে বললে হয়তো সেই গুরুত্বটা পাবে না। তার রোজের কাজ, সকালে উঠে যেরকম কাজ করছে সারাদিন এভাবেই করে যেতে হবে, রাতে এই ভেবে ঘুমোতে হবে যে পরের দিন আবার কাজ করতে হবে, কারণ যদি না করে তার সংসার চলবে না। একদম। কিন্তু ম্যাম, আমাদের পরিকাঠামো অনুযায়ী আমাদের সরকার যতটা সম্ভব কিন্তু আমাদের সেই সব সুবিধা কিন্তু আমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, বিভিন্ন ধরনের প্রকল্প কিন্তু আমাদের জন্য সরকার অনবরত করেই চলেছেন, যেন আমরা মানে কি বলতে পারবো, গ্রামাঞ্চলে হোক বা শহরাঞ্চলে হোক, পেশেন্টদের কাছে যেন সব রকম সুবিধা পৌঁছে দেওয়া যায়। তার জন্য বিভিন্ন রকমের হেলথ সেন্টার অনেক জায়গায় কিন্তু করা হয়েছে। আগের দিনে দেখতে গেলে সেটা কিন্তু এত বেশি পরিমাণ ছিল না, এখন অনেকটাই বেড়েছে তার জন্য। কারণ আগের দিনে জানো তো কি হতো, ইনস্টিটিউশনাল ডেলিভারিটা যেটা আছে, অনেকেই তো হোম মানে বাড়িতেই জন্মগ্রহণ করতো, এখন তো এটা কম্পালসারি যে তোমার স্বাস্থ্য কেন্দ্রে বা হসপিটালে গিয়ে তোমার বাচ্চার ডেলিভারি। তারপর হচ্ছে কি, এখন হচ্ছে প্রি কনসেপশন এন্ড প্রি নেটাল, এগুলো অনেক জিনিস সুবিধা আছে এখন। একদম। এবং ম্যাম, আপনাকে জিজ্ঞেস করবো, এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে যে আপনি তো শিক্ষা দপ্তরে আছেন বা শিক্ষা বিভাগে রয়েছেন, ছাত্রছাত্রীদের সঙ্গে কখনো এরকম, বা ছাত্রীদের কাছ থেকে বিশেষ করে এরকম কোনো অভিজ্ঞতা যেখানে দেখা গেল তার কোনো এরকম অবস্থার কারণে সে এগোতে পারছে না? স্বাস্থ্যের কারণে না, মানে এরকম তোমার বলতে পারো যে মেয়ে হয়ে সোশ্যাল ট্যাবু আছে, এরকম অনেক স্টুডেন্ট আছে যে বলেছে ম্যাডাম আমি তো আর পড়তে পারবো না, আমার এখানেই হয়তো আমার জার্নিটা শেষ। তারপর আমরা কি বলি বলতো, সরকারি কলেজ, তোমার তো সেখানে কোনো বেশি টাকা অ্যাডমিশন দেওয়ারও কোনো, এটা কিন্তু একটা ব্যাপার রয়েছে। দেখা যায় মেয়েদেরকে প্রায় সময় বলা হয় তুমি সরকারি কলেজে এডমিশন নিয়ে নাও, আর ছেলেদের ক্ষেত্রে হলে কিন্তু সেটা উল্টো, যত বড় বড় কলেজ রয়েছে, ভালো কলেজ রয়েছে, ওরা মনে করে তো কি বলতো, ইনভেস্টমেন্ট, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ছেলেদেরকে দিয়ে এখন মেয়ে তো বিয়ে দিয়ে দেবে, চলে যাবে, ও চলে গেল, কোথাও এই ব্যাপারটা থেকে এখনো কিন্তু এখনো বেরোতে পারেনি রয়েছে। একদম। এখনো দেখো গিয়ে প্রপার্টি কেনে ছেলের নামে,
তুমি খুব কম দেখবে বাড়ি ঘর। আচ্ছা যদি একটা সিঙ্গেল গার্ল চাইল্ড হওয়ার অপশন নেই মা বাবার কাছে, হ্যাঁ, কিন্তু আজকে ধরো ভাই বোন আছে, মেয়ের নামে কজন কিনেছে বলতো প্রপার্টি, বাড়িতে নেম প্লেটটা লাগাতে গেলেও ডিসিশন মেকিং এ তো মেয়েরাও থাকে না বাড়িতে। অনেকে জানো তো এমনও দেখেছি, তুমি কি বোঝো, তোমার কি অভিমত আছে, তুমি তো কিছু জানো না, তোমার মত এখানে খাটে না। তাহলে ম্যাম আমরা বলতেই পারি যে এই বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমটা কিন্তু আমাদের সমাজে অনেকটাই অনেক advantage চেঞ্জ এনেছে। কোন জায়গায় জানো তো, আর্লি ম্যারেজ বন্ধ হয়েছে, বাল্য তারপরে বিবাহ যে যেটা হ্যাঁ ছিল চাইল্ড ম্যারেজ স্টপ হয়েছে পুরোপুরি অনেক বন্ধ জায়গায়। হয়েছে। তারপরে দেখবে কি আরেকটা জিনিস সিগনিফিকেন্ট জিনিসটা যেটা নোটিস করেছি, রিপ্রোডাক্টিভ রাইটস। এখনকার দিনে মহিলারা যথেষ্ট অ্যাওয়্যার, আগে কিন্তু এটা ছিল না, এখন কিন্তু সব মেয়েরাই মোটামুটি রিপ্রোডাক্টিভ রাইট সম্বন্ধে অ্যাওয়্যার। আচ্ছা, তা এটা একটা চেঞ্জ এসেছে আরেকটা কারণে, ভারতীয় যে ন্যায় সংহিতা আছে বিএনএস 2023 আইপিসি যেটা ছিল যেটা লিগ্যাল এনফোর্সমেন্ট হওয়ার কারণে অনেক জায়গায় চেঞ্জেস এসেছে, কারণ এগুলোতে অনেক জায়গায় অ্যালাইনড, একটার সাথে একটা জড়িত। এবার দেখো কি কলেজ বলো স্কুল বলো, মেয়েরা মেনস্ট্রুয়াল হাইজিন সম্বন্ধে অনেক জায়গায় দেখবে ইউজিসির ডাইরেকশনস আছে যে কলেজে তুমি ভেন্ডিং মেশিন রাখবে, ইনস্টল করবে, কারণ স্যানিটারি ন্যাপকিনস থেকে আরম্ভ করে সবকিছু, যাতে মেয়েদের যাতে সেক্সুয়াল হেলথটা ভালো থাকে, রিপ্রোডাক্টিভ হেলথটা ভালো থাকে। তো ইচ এন্ড এভরিথিং কনসার্ন ছিল তখন। অনেক ক্ষেত্রে অনেক স্কুল বা কলেজে কিন্তু আমরা দেখেছি এটা কিন্তু ইনস্টল করা হয়েছে এবং এটা কার্যকরী বেশ অনেক ভীষণ জায়গায়। জায়গায় আগে যেরকম ঘর থেকেই বলা হতো যে এই কটা দিন স্কুলে না গেলে হচ্ছে না, এইটা কিন্তু একটা রয়ে এইটা চেঞ্জ হয়েছে এটা এখন। অনেক বেশি। এখন মেয়েরা জানো তো ওগুলো আলোচনা করতেও হেসিটেশন বোধ হ্যাঁ, করে না। এখন সব ব্যাপারে এটা আমরা বলতেও খুলে একটা কথা হ্যাঁ, বলি। আরেকটা জিনিস নোটিস লজ্জা করেছো নেই। কিনা জানি না ম্যাডাম, আমরা যদি আমাদের আগে যদি কেউ জিজ্ঞেস করতো তোমার জেন্ডারটা কি, হ্যাঁ মেল ফিমেল, হ্যাঁ এখন সেটা এখন বললেও তুমি যদি বলো সেক্স সম্বন্ধেও যদি বলো, কোনো ইনহিবিশন কাজ করে না, হ্যাঁ টিচারের ক্ষেত্রে কাজ করে না, সেটাই স্টুডেন্টরাও এখন কমফোর্টেবল থাকে তুমি আলোচনা করো। আর আমাদের সময় কি হতো, ফর্মে দুটো অপশনই থাকতো, নাও উই আর হ্যাভিং দ্য ট্রান্সজেন্ডারস অলসো, থার্ড আদার অ্যাপ্লিকেন্টস অলসো देयर। এখন এগুলোর ক্ষেত্রেও কোনো অসুবিধা হয় না, কেন বলতো মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে গেছে। সেটাই, এতই চেঞ্জ হয়েছে যে এখন আমরা যে কোনো কথার মুখ বুজে সহ্য করি না, যে এটা ভুল তো ভুল, বলতে আমরা দাও বলতে কোনো আপত্তি নেই, দ্বিধাবোধ করি না না। আমাদের বলতে হবে আর আমরা বলি। সেটা যদি এখন অনেকেরই হয়তো হজম হয় না, হার্ড টু ডাইজেস্ট ফিল হয়ে যায়, সেটা নিয়ে কিছু করার নেই, কিন্তু এই যে এইভাবেই আস্তে আস্তে হয়তো চেঞ্জ হবে। তো আমরা আশা করব এই বেটি বাঁচাও বেটি পড়াও আমাদেরকে আরো এগিয়ে নিয়ে যাবে। তো দর্শক বন্ধুরা, আমাদের আজকের এই আলোচনা এটা তো স্পষ্ট যে এই বেটি বাঁচাও বেটি পড়াও এটা শুধুমাত্র এই 3-4টে শব্দের যে একটা আমরা কথা বললাম সেটা শুধুমাত্র যে একটা প্রকল্প তা কিন্তু নয়। এটা আমাদের সমাজের, আমাদের সকলের মানসিকতা বদলানোর একটা প্রয়াস, একটা ক্ষুদ্র প্রচেষ্টা। একটি মেয়েকে পড়ানো মানে কিন্তু একটি পরিবারকে শক্তিশালী করা, একটি মেয়েকে শক্ত সামর্থ্য করে তাকে উঠে দাঁড়াতে সাহায্য করা মানে আমাদের সমাজকে এগোনোর পথে আরেকটু বেশি সাহায্য করা। আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ মানে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। দর্শক বন্ধুরা, আমরা আবারও কোনো একদিন কোনো একটি অনুষ্ঠানে, আমাদের এই বিকাশের গতি অনুষ্ঠানে আবারও একটি নতুন বিষয় নিয়ে আমরা আসবো, আমরা আলোচনা করব আপনাদের সামনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই নারীদের এবং কন্যা শিশুদের পাশে দাঁড়াবেন, কারণ আমাদের যুগনায়ক স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন যে জাতি নারীদের সম্মান করে না সে জাতি কখনোই উন্নত হতে পারে না। নমস্কার।